আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ির ভারতনগরে। যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটি হলো বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী আজিমুদ্দিন মিয়ার সুযোগ্য পুত্র সাত্তার উদ্দিন আহমেদের। এ বাড়ির অনেক ইতিহাস আছে। লোকসঙ্গীতকে জনপ্রিয় করে তুলবার জন্য আজিমুদ্দিন মিয়ার যে প্রয়াস, সেই প্রয়াসের সাথে সাথে তার পুত্র সাত্তার উদ্দিন আহমেদও চালিয়ে যাচ্ছেন লোকসঙ্গীতকে নিয়ে আরও বিভিন্নভাবে কাজ করার কথা তিনি করে চলেছেন। আমরা সাত্তার উদ্দিন আহমেদের বাড়িতে আস্তে আস্তে প্রবেশ করব। দর্শক বন্ধুদের অনুরোধ করব আপনারাও আসুন আমার সঙ্গে শিল্পীর বাড়ির ভেতরে। আমরা এখন আজিমুদ্দিন মিয়া যে ঘরটিতে বসে সঙ্গীত চর্চা করতেন, তিনি হয়তো নেই, কিন্তু তার স্মৃতি রয়েছে এই ঘরে। আমরা সেই ঘরে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা এবার আজিমুদ্দিন মিয়ার সুযোগ্য পুত্র সাত্তার উদ্দিন আহমেদের ঘরে যাব, যেখানে তিনি অনুশীলন করছেন। সেই ঘরটিতে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। আসুন দর্শক বন্ধুরা আমার সঙ্গে। নিশ্চয়ই আপনারা বাজনার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমরাও শিল্পীর কাছে এগিয়ে চলেছি। আমরা শিল্পী সাত্তার উদ্দিন আহমেদের, যেখানে তিনি অনুশীলন করেন গানের, সেইখানে এসে উপস্থিত হয়েছি। আমরা শিল্পীর বাজনা প্রথমে একটু শুনে নেব। রঙ্গিলা অনুষ্ঠানে শিল্পী সাত্তার উদ্দিন আহমেদকে স্বাগত জানাই। নমস্কার। আসলে লোকসঙ্গীত আমাদের উত্তরবঙ্গের একটা জনপ্রিয় একটি গান, বা লোকসঙ্গীত একটি জনপ্রিয় একটি ধারা। আর এই লোকসঙ্গীতকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আজিমুদ্দিন মিয়ার কিন্তু একটা অবদান ছিল ভীষণ। তো বাবাকে তুমি কিভাবে পেয়েছো? বাবা হচ্ছে আমার ভগবান, ঈশ্বর যা বলেন, সব কিছুই বাবা। বাবাকে ছাড়া আমি কিছু নই। আমার কাছে গুরু তো বটেই, আমার বাবা বলে বলছি না, ওনার মতো মানুষ দ্বিতীয় হওয়া বড় কষ্ট আছে। উনি যেভাবে ছাত্রদের বা আমাদের শিখিয়েছেন গান, যেমন ওনার গান শুনলেই হয়তো শিখে নেওয়া যেত। ওনার শেখানোর ধরনটাই একদমই আলাদা ছিল। খুব সহজে মানুষকে আপন করে নিতে পারতো, শিল্পী তৈরি করে দিত। উত্তরবঙ্গের পতিতযশা যারা শিল্পী এখন বর্তমান আছেন, তারা অধিকাংশই 100 জনের মধ্যে 80 জনই বাবার ছাত্র। তো তারা যখন বাড়িতে গান গাইতো, সেই সময় বাবার যে ব্যবহার, বাবার যে চলন, সেটা আমি দেখতাম। কিভাবে গান শেখাচ্ছে সেটা শিখতাম। একটা আশ্চর্য ব্যাপার কি দাদা, আমি বলছি, আমাকে কিন্তু বাবা এই যে ছাত্রদের যেভাবে বসিয়ে গান শেখাতো সেইভাবে শেখায়নি। তো আমি কোনোদিনও দোতারা বাজনাও আমি একসঙ্গে, মানে ওই বাবা হাত দিয়ে দেখিয়ে দিল, বা যে ছাত্রদের যেইভাবে দেখায়, আমি এখন বর্তমানে যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখাতো না। তো আমি শুনে শুনেই শিখতাম। ছোটোবেলা থেকে শুনে শুনেই শিখতাম উনি যে সমস্ত গানগুলো গাইতো।
তো এমন এমন কি সুর আমার আজও কেমন আশ্চর্য লাগে, মনের মধ্যে চলে আসে যে এই সুরটা বাবা গাইতো, আমি যখন খুব ছোট ছিলাম সেই সময় হয়তো গাইতো। এখন যখন বসে বসে একা একা গান করি, কত পুরনো সুর চলে আসে। এর মধ্যে মারও অবদান আছে, বাবাকে তৈরির পিছনে মারও একটা খুব বড় অবদান আছে। মা কোনোদিনও বাবাকে বাধা দিত না, উৎসাহই দিত। আর মারই উৎসাহে আমি গানে আসি। আমি 6 বছর বয়স থেকে গানে আসি। প্রথমে অল ইন্ডিয়া রেডিওতে, প্রথমে বাড়িতে প্রথম গান হচ্ছে কালিরামের ঢোল। তাহলে এই প্রথম গানটা যখন কালিরামের ঢোল, তাহলে এবার কালিরামের ঢোল সেই সময় সিনেমা এসছে, তখন ওই অমিতাভ বচ্চনের বিশাল একটা ব্যাপার। তো সেই কালিরামের ঢোলটা আমি ওই শুনে শুনে না এমনি গাইতাম। তারপর পরবর্তীতে লোকাঙ্গিকের যেরকম অনেক গান গাইছি, অনেক রকম গান। তোমার প্রথমে কীর্তন করতাম, হরে কৃষ্ণ করতাম, হ্যাঁ, তারপরে পদাবলী করতাম, নাম কীর্তনের ওই যে হরে কৃষ্ণ বললাম, এটা করে বিভিন্ন রকম জায়গায় ঘুরতাম, পদাবলী করতাম। তারপরে নীলা করতাম শ্রীকৃষ্ণ সেজে, তো নীলা টিলা করতাম। এই সমস্ত করার পরে অন্য অন্য গান শেখার সময় আমার মনে হলো হরিসাধন মাস্টার শেখাচ্ছে, তখন বাবা দিল ক্লাসিক্যালে। ওখানে করার পরে উনি কলকাতা থেকে আসতেন, তো ওখানে করার পরে তারপরে আমার মনে হলো যে একটু অন্য অতুল প্রসাদী বা এরকম একটু গান টান গাই। গণসঙ্গীত গাইলাম, অতুল প্রসাদী গাইলাম, আধুনিক গাইলাম, কোনো গানেই না মনটা আসলো না। কিন্তু আবার লোকসঙ্গীতে আসলাম। তখনকার প্রথম ছোটোবেলায় গাইতাম হচ্ছে ওই একবার বিদায় দেমা ঘুরে আসি। সেই সময় বাড়িতে বড় করে, এখনও সরস্বতী পুজো হয়, ইসলাম ধর্মাবলম্বী হলেও আমরা সরস্বতী পুজো করি বড় করে। আচ্ছা, কথা তো শুনবো সাত্তার তোমার কাছ থেকে, তার ফাঁকে ফাঁকে একটু গানও যদি আমরা একটু শুনিনি। তো প্রথম যে তোমার যে গান, সেই গানটা একটু আমরা একটু শুনি। প্রথমে একটা ভাওয়াইয়া গান দিয়ে শুরু করি। হ্যাঁ, একটা দরিয়া গান গাই। দিনের শোভা সুরুজ রে রাইতের শোভা চাঁদ, ওরে হালুয়ার শোভা হাল কিরিশি, জমিনের শোভারে ধান, ওরে হালুয়ার শোভা হাল কিরিশি, জমিনের শোভারে ধান। পথের শোভা বটরে বৃক্ষ, বৃক্ষের শোভা ছায়া, ওরে মোরা ভাই গান দেহার শোভা, মনের শোভা মায়া, ওরে ঘরের শোভা বেটারে বেটি, পুদুয়ারি বাড়ি, ওরে দীঘল কেশে খোপারে করে ভর যুবতী নারী, জুয়ানো পুরুষের শোভারে ফোলা বুকের ছাতি, ওরে নারীর মধ্যে দেখিতে ভালো, মুখে মুচকি হাসি,
দিনের শোভা সুরজ রে রাইতের শোভা আচ্ছা সাত্তার, লোকসঙ্গীত প্রসারের জন্য তুমি কি চিন্তা ভাবনা করছো? মানে লোকসঙ্গীত আমাদের উত্তরবঙ্গে একটা গর্ব, উত্তরবঙ্গের একটা প্রাণ, একটা মাটির গান, যে গান মানুষকে সহজেই আকৃষ্ট করে এবং প্রচুর শিল্পী রয়েছেন যারা লোকসঙ্গীত চর্চা করছেন। তবু বৃহৎ আকারে চর্চাটাকে বাড়ানোর জন্য তোমার কিছু চিন্তা ভাবনা করছো কি, বা বাবার কোনো চিন্তাধারা তুমি কাজে লাগাচ্ছ কিনা একটু আমাদের বলো। অবশ্যই চিন্তা ভাবনা করছি। বাবার তো একটা অনেক বড় একটা চিন্তা ছিল যে সমস্ত মানে সবাই যেন আমার লোকসঙ্গীত গায়, কারণ লোকসঙ্গীত হচ্ছে সমস্ত সঙ্গীতের বাবা মা। এমনকি ক্লাসিক্যালের আগে লোকসঙ্গীত, তারপরে ক্লাসিক্যাল বা অন্যান্য সঙ্গীতগুলো এসছে। তো সেই ক্ষেত্রে লোকসঙ্গীতে বাবা যেরকম প্রসার করার জন্যে, এই যে আজকে অল ইন্ডিয়া রেডিওতে গ্রাম থেকে ছেলে মেয়েদের ধরে নিয়ে এসে বাবা যে একটা বিপ্লব তৈরি করেছিল, সেটার বাবার যে একটা অবদান, সেটা না মূল্যায়ন হলো না। সরকার বা বেসরকারি মতে কিছু অনেক পুরস্কার ওনাকে দিয়েছে, আমার যেমন অনেক সংবর্ধনা এখন দেয়, কিন্তু বাবাকে নিয়ে একটা মূল্যায়ন করা আলাদা প্রয়োজন ছিল। আমি বারবার সরকারের কাছে এবং বেসরকারির মাধ্যমে বিভিন্ন রকম চ্যানেলেও বলছিলাম, কিন্তু সেইভাবে কেউ এগিয়ে আসেনি। আর ঘটনা হচ্ছে যে এটা নিয়ে আমি একটা কাজ করছি, অমৃতবাবু লোকগান প্রসার সমিতি এবং শিকরের দার্জিলিং ডিস্ট্রিক্ট সম্পাদক শিকর একটি লোকসঙ্গীত এবং আমাদের লোক সংস্কৃতি শিল্পীদের নিয়ে একটি সংগঠন, সেটার মাধ্যমে আমরা টিএলসিসি দিল্লির টিএলসিসি ও তার মাধ্যমে আমরা অনেক অনুষ্ঠান করি, যেমন ছোট ছোট অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান বৃহৎ আকারে সম্মেলনগুলো করা হয়। আবার তোমার অমৃতবাবুর লোকগান প্রসার সমিতি, সেটা আমি হচ্ছি রাজ্য কমিটির মেম্বার। আর এখানে একটা দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটি কালকে নির্বাচন হলো, তার মাধ্যমে অনেক কাজ করা হচ্ছে। যেমন এই সমস্ত দাবিগুলো ছিল, পরিচয়পত্র, আমরা এটা অনেক 94 সাল থেকে করে এসেছিলাম লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে। আজ সরকারের একটা সদিচ্ছা আছে, বা এই সরকার বা বর্তমান যে সরকার আছে আমাদের লোকশিল্পীদের নিয়ে অনেক কাজ করছে। ভাতা টাতা অনেকে পেয়েছে, আমাকে কিন্তু এখনও পরিচয়পত্রও দেয়নি, ভাতাও দেয়নি। তো আমি সেটার মধ্যে না দিলেও কি আমি খুব আনন্দ, খুব উৎফুল্ল। আমার শিল্পীরা তো পেয়েছে, হ্যাঁ, আমাদের তো দশা দেখছই। আমরা সেই ওই বড় বড় গানের শিল্পীদের মতো নই, হ্যাঁ, আমরা বিলাসবহুল জীবনযাপন করতে পারি না। যদিও মনটার মধ্যে থাকে যে আমরাও একটু করি, কিন্তু পারি না, আমাদের তো অর্থ নেই না, আমাদের খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, দিন অন্তে করি। তবু এই যে ছেলেমেয়েদের গান শেখাই আমি, বিভিন্ন রকম জায়গায় স্কুল আছে, শিলিগুড়িতে আছে, এমনকি কলকাতায় জিরাট বলে একটি জায়গা আছে হুগলির, সেখানে আমি আমার মেট্রো সঙ্গীতালয়, সেখানে একটা স্থাপন করছি। সেখানেও কিছু ছাত্রছাত্রী গান শেখে, আমি মাসে বা 2 মাসে একবার যাব। আজিমদার খুব প্রিয় গান বা প্রিয় শিল্পী, তাদের সম্পর্কে কিছু কথা বলো না। বাবা খুব, ওনার গুরু ছিল হচ্ছে গঙ্গাধর দাস, টগর অধিকারী, তারপরে আব্বাস উদ্দিন, তারপরে এইরকম বিভিন্ন রকম অনেক গুরুর নামই বলতেন, নমির উদ্দিন, হ্যাঁ, ওনার বাবা আবার মাস্টারমশাই ছিল স্কুলের, দাদু আর কি। তো তারা উনি গান টান লিখতেন, গানের দিকে একটু ছিল। তবু আমার ঠাকুমা গান পছন্দ করতেন না। তাহলে এবারে একটু আমরা তোমার মুখ থেকে আজিমদার খুব প্রিয় গান, আজিমদার যে গানগুলো গাইতেন তার মধ্যে একটি গান তোমার গলা দিয়ে শুনি না। জীবনটা যে তাসের খেলা, আশা নদীর ভাঙা বেলা। অর্থাৎ দুজন পাগলকে দেখছিল ওখানটা, বা আমরা চায়ের দোকানে চা খেতাম, ওই অল ইন্ডিয়া রেডিওর সামনে একটা চায়ের দোকান ছিল, এখন নাই, যদিও টাপ্তি হয়েছে, কী দোকান টোকান হয়েছে। তো ওই দোকানটার মধ্যে চা খাচ্ছিলাম, তো দুটো পাগলি এসছিল, খুব কাপড় চোপড় নাই গায়ে, বা খুব জীর্ণ দশা, তাদেরকে দেখে আপসেট হয়ে পড়ছিল। তো তাদেরকে দেখে এই গানটা উনি মনে মনে হয়তো ভাবলেন। কেউ বা মোটর গাড়ির ঘোরে, কেউ বা পথে
কাছে ভিক্ষা করে রে, কারো জন্ম যায় খাটিয়া খাটিয়া। ওরে এই দুনিয়া কি চমৎকার, কারো দিন কারো অন্ধকার, কেউ বা সুখী কেউ বা অভাগিয়া। দিন থাকিতে উপায় করো, হাল থাকিতে বৈঠা ধরো রে, যাস না রে মন নকলের বাজারে। ওরে বেলা গেলে হইবে রাতি, কেউ হবে না তোর সঙ্গের সাথী, মরণ হবে ভাইরে অকুল পাথারে, মরণ হবে ভাইরে অকুল পাথারে, মরণ হবে ওই না অকুল পাথারে। আচ্ছা সাত্তার, লোকসঙ্গীত উত্তরবঙ্গে একটা সময় যে একটা বিপুল সাড়া জাগিয়ে তুলেছিল, এখন বর্তমানে কিন্তু আমরা দেখি যে একটু ভাটা পড়েছে। এটা কি তুমি মেনে নিতে পারছো? হ্যাঁ, এটা মানা না মানার কথা কি দাদা, একটা গ্লোবালাইজেশন এবং এই যে আমাদের মানে এখনকার পরিবর্তনশীল জগৎ, তো একটা সময় এখনও লোকসঙ্গীত আছে। দেখো লোকসঙ্গীত আছে, লোকসঙ্গীতকে যেমন হচ্ছে আমি মন থেকে মানি না যে লোকসঙ্গীত গাইছে না, আসছে তো এত ছেলে মেয়ে আসছে গান শিখতে, তারা গাইছে, কিন্তু এখন সবাই না গান শেখে না কেউ। গানটাকে যে গান শিখবে সেটা শেখে না, গান শেখে। এখন কি হচ্ছে, গানগুলোর পরিবর্তন হয়েছে। আমি সুরগুলো যেরকম শেখাই, আমি যেরকম গাই, দেখো বলতে চাইছো তুমি গানের মধ্যে কি একটা আধুনিকের ছোঁয়া আধুনিকের ছোঁয়া আছে। দেখো আমি একটা গান লিখলাম যখন, সেটা আধুনিকের মতনই। আমি তোমায় দুই কলি শোনাই। হ্যাঁ, দিন শেষে রাত হবে, রাত শেষে হবে ভোর, কজনে রাখিবে সেদিন আমারই খবর। পাখিদের কলরবে ঘুম ভেঙে দেখবে সবই আছে আগের মতন, আমি শুধু আমি নাই, আমি যাব চলিয়া এই পৃথিবী ছাড়িয়া, পরাপন বসন ভূষণ সবই রবে পড়ে রে, আমি যাব চলিয়া। আসবে শ্রাবণ ফিরে, আমি ছেড়ে যাব কুল, ফাগুনে ফুটিবে কত নানা রঙের ফুল। ওই কুলে গিয়া সবই যাব ভুলিয়া, জানি না সেথায় আমি রব কেমন করে রে, আমি যাব চলিয়া। হবে না আর দেখা বন্ধু, হবে না আর কথা, হৃদয়ে জাগে তাই ব্যথা রে। সাত্তার বলে ওরে মন, আমি তো নই কারো, কেউ তো অমর নয় এই ভুবনে, আমি যাব চলিয়া, আমি যাব চলিয়া। এই তো
আমার লেখা গান, দেখো এটার মধ্যে আচ্ছা হ্যাঁ, এই গানটার মধ্যে কিন্তু আমরা সেই লোকসঙ্গীতের যে একটা যে টোন, যেভাবে আমরা শুনে এসেছি সকল মানব বিখ্যাত শিল্পীদের কাছ থেকে, যেমন আব্বাস উদ্দিন থেকে শুরু করে গঙ্গাধর বিশ্বাস বা অমর মণ্ডল, আমাদের অমর পাল, এই যে টোনটা সেটা কিন্তু এর মধ্যে দেখা গেল। এর মধ্যে নাই, কারণ হচ্ছে এটাকে আমি বিভিন্ন রকমভাবে কাটছাট করে অনেক রাগিনীর থেকে নিয়ে স্বরগুলো, যেমন হচ্ছে এটার মধ্যে আছে তোমার হচ্ছে আজানের শব্দটা। একে কি আমরা লোকসঙ্গীত বলবো? হ্যাঁ, লোকসঙ্গীত তো বলবো, আমার লোকের কথা, লোকসঙ্গীত তো বলবোই। লোকসঙ্গীতে কিছু কিছু জায়গা লোকসঙ্গীত রেখে অন্যান্য সঙ্গীত থেকে নিয়ে আসা কিছু টিউন। হ্যাঁ, এর মধ্যে যেমন হচ্ছে এই গানটার মধ্যে আজানের আছে, আল্লাহু আকবার বলে যেটা আছে, তার একটা টিউন আছে। আমি এইরকম আর কি রিসার্চ করে বিভিন্ন রকম চেষ্টা করি, রিসার্চ করি না ঠিক আছে। তাহলে এই যে যত সব রিয়েলিটি শোগুলো হচ্ছে, সেই রিয়েলিটি শো এইগুলো সমস্ত ভুল হচ্ছে, গানগুলো অনেক ভুল গাইছে। দেখো, লোকশিল্পী একটি গান গাইছে, একটি রবীন্দ্র বা নজরুল গীতির শিল্পী যখন লোকশিল্পী সঙ্গীত গানটা গাইবে, তখন নিশ্চয়ই ওই লোকশিল্পী থেকে শুনতে ভালো লাগবে, মাটির যে শিল্পীটা থাকে তার থেকে শুনতে ভালো লাগবে ওর গানটা, কিন্তু ওর মধ্যে লোকসঙ্গীতের ফ্লেভারটা নাই, পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে মিক্সড হয়ে সেই গানটা বেরোচ্ছে ওর মধ্যে থেকে। আর আমরা যখন একটা গান গাই, মাটির গান, সে সময় আমাদের মাটির সুরটাই আসে। ওই গানগুলো না সব ভুলই গায়, এই যে রেডিও টিভিতে দেখায় না, যেমন হচ্ছে এই যে লালনের গান, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। আমাদের রঙ্গিলা অনুষ্ঠানে আজকে রয়েছে সাত্তার উদ্দিন আহমেদ। কথা বলছি তার সঙ্গে, তার গানও শুনছি। আমরা একটু সাত্তারকে জিজ্ঞেস করব, সাত্তার, তোমার এখন বয়স অনেক অল্প এবং ভবিষ্যতে তোমার অনেক কাজ করার একটা মানে সময় রয়েছে এবং তোমার ইচ্ছেও রয়েছে। তুমি লোকসঙ্গীত প্রসারের জন্য কি চিন্তা ভাবনা করছো? এর হচ্ছে সংরক্ষণের খুব প্রয়োজন। হ্যাঁ, পুরনো গানগুলো সংরক্ষণে সরকারি বেসরকারিভাবে সব আসা প্রয়োজন, এগিয়ে আসা প্রয়োজন, কারণ এই গানগুলো না লুপ্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত গান আমি গাই, যেমন হচ্ছে আমার গানগুলো বা ওই পুরনো ধাঁচের গান, তো সেই জন্যে হয়তো অনেকে অনীহা আছে, আবার অনেকে আবার ভালোবাসে। হ্যাঁ, যারা ভালোবেসে আসছে তারা গাইছে। এখন এমন একটা সুন্দর সময় এসছে, আমি তোমায় বলিনি যে আমার কাছে এই 17 জন মতো মহিলা শিল্পী যারা এখানে আছে, তারা দোতারা শিখতে আসছে। দোতারা শেখে, গান শেখে, অনেক ছেলেমেয়েরা আছে যারা গান শিখছে। এখন সঙ্গীতটা এসে রাজ্য সরকার একটা করে সঙ্গীতের দিয়েছে বই, পাঠ্য বই, সেক্ষেত্রে ভালো হয়েছে, ছেলেমেয়েরা আসে, গান টান শেখে। হ্যাঁ, আচ্ছা, তুমি এমনি আর কোথায় কোথায় তুমি গান করতে গেছো? তোমার কোন কোন শিল্পীর সঙ্গে গান করেছো বা কীরকম প্রশংসা পেয়েছো একটু বলো। আমার গুরুদের নাম আগে বলি। আমার গুরু হচ্ছেন আজিমুদ্দিন মিয়া, তো সর্বকালের গুরু, এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত উনিই গুরু থাকবেন। তারপরেও তারও ঊর্ধ্বে উনি বলতেন আমাকে যেতে। অমর পাল মাস্টারমশাইয়ের কাছে গিয়েছি, বুদ্ধদেব রায়, হ্যাঁ, তারপরে ধনেশ্বর মাস্টারমশাই, তারপরে প্রতিমা পিসি, মানে প্রতিমা বড়ুয়া পাণ্ডে, হ্যাঁ, ওনার প্রতিমা বড়ুয়ার ওখান থেকেই আর কি ভূপেন হাজারিকার সান্নিধ্য পাওয়ার একটা মানে সুযোগ পেয়েছিলাম। তারপরে গোষ্ঠপাল দাসের সান্নিধ্য পেয়েছি, সব বাবার জন্য। কিন্তু এগুলো আমার কোনো কিছু তো নেই। কেউ যদি মনে করে যে সাত্তারউদ্দিন বা মন্টু ও গুরু সেজে বসে আছে, আমি গুরু নই, গুরু তো আমার বাবা। আমি সবাইকেই বলি, সবাই জানে গুরু বাবা, আমি হচ্ছি দাদা, ওনার পথটা অনুসরণ করি এবং সবাইকে দেওয়ার চেষ্টা করি। কোথায় কোথায় গান করেছো? এটা হচ্ছে, আমি তো বিভিন্ন রকম জায়গায় যাচ্ছি, এদিকে আসাম থেকে তো শুরু করে নিয়ে মানে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত যাই। হ্যাঁ, আর এই যে বিভিন্ন রকম শিল্পীকে নিয়ে কাজ করতে গিয়ে, অমৃত বাউল লোকগানের বা শিকরের কাজ করতে গিয়ে বিভিন্ন রকম যখন ওই শিল্পীদের বাড়ি বাড়ি পৌঁছই, গ্রামে গ্রামে পৌঁছাই, একটু আরও সরকারের না আরও সহৃদয় হওয়া দরকার। এটা আপনাদের চ্যানেলের মধ্যে থেকে আমি বলছি, সরকারকে আমার একটা খুব অনুরোধ, আরও সহৃদয় হওয়া দরকার। খুব গরিব আমরা, পরিষ্কার ঘটনা আমাদের শিল্পীদের। এই যে দেখো, তুমি একটা কথা না বললে নয়, আমার কাছে যখন শিখতে আসে, সারাদিন পাথর ভেঙে ও সন্ধ্যাবেলা শিখতে আসছে, ওকে কী বলবো? ও হয়তো আসলো খুব ক্লান্ত,
নে কর, গান কর। রাত্রি 12টা 1টা বেজে যায়, আর একটা ইমেজ আসা দরকার। মানে মানে আসলে পয়সার একটু অভাবের তাড়নায় তো শিল্পটাও মার খেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে সাত্তার, আমরা অনেকটা সময় তোমার সঙ্গে কাটালাম। তোমার দোতরায় একটা তোমার কণ্ঠে গান একটা শুনি, সেই গানের মধ্য দিয়ে আমরা আজকে রঙ্গিলা অনুষ্ঠান শেষ করব। এখন দোতলায় মানে তো চটকা গান গাই একটা। হ্যাঁ, একটা না মশার গান গাই। মশার খুব উপদ্রব হয়েছে, পৌরসভাগুলো বা কর্পোরেশনকে এদের দেখা দরকার, কারণ এই ম্যালেরিয়া হচ্ছে। এগুলো দেখুন, এই যে আমার বাড়িতে দুনিয়া নদীর পাশ দিয়ে মশা আছে, সব জায়গায় মশা। রে মশা, আহা হা মশা, পেট কোনা তোর ডাম ডিমা ডিম করে। কি মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। রে মশা, আহা হা মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। বাঁশ বাড়িয়ার মশা গুলার লম্বা লম্বা ঠোঁট, এমন করি কামড়ে দিলে যেন কুড়ালের চোট রে। এমন করি কামড়ে দিলে যেন কুড়ালের চোট রে। মশা, আহা হা মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। কি মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। ওরে মশার কামড়ে আইমই গেলুম বাপের বাড়ি। ওরে জাটুরের মশা বেড়ায় টাড়ি টাড়ি রে। ওরে জাটুরের মশা বেড়ায় টাড়ি টাড়ি রে। মশা, আহা হা মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। মশার কামড়ে আইমই গাওত দিনুম কেতা। ওরে কানত পড়িয়া মশা কয় পিরিতির কথা রে। কানত পড়িয়া মশা কয় পিরিতির কথা রে। মশা, আহা হা মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। এই গানের মধ্যে দিয়ে আমি সবাইকে বার্তা দিচ্ছি, পৌরসভাগুলো, পঞ্চায়েত যারাই আছেন, আগের মতন তেল দিন, জঙ্গল পরিষ্কার করুন, ড্রেনগুলো পরিষ্কার করুন, নাহলে মহামারীর আকার ধারণ করবে, যেভাবে পেপারে পড়ছি। তো আপনাদের সবাইকে বলছি, তো মশা, আহা হা মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। কি মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। মশার কামড়ে আইমই ঘরতে দিনুম ধুমা। গালত পড়িয়া মশা খাইলের গালে চুমারে। গালত পড়িয়া মশা খাইলের গালে চুমারে। মশা, আহা হা মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। এই মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। এই মশা, পেট কোনা তোর নাল ডুমা ডুম করে। ও মোর শোন কে বনু শোন, ও মোরে